আমন্ত্রণ এসিটিভির রাতের আয়োজন লেট এডিশনে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। আজকের আলোচনার জন্য টপিক নির্ধারণ করেছি অন্তর্বর্তী সরকারের 100 দিন। আসলে এই অন্তর্বর্তী সরকারের 100 দিনে এসে বিভিন্ন রকমের সমীকরণ, আশা এবং প্রাপ্তি, এই দুইয়ের যেই ফারাক, যেই তফাত এবং যেই সমীকরণ দাঁড়িয়েছে সেটি নিয়ে আলোচনা হচ্ছে গত 2-3 দিন ধরে। সেটি নিয়ে আমরাও আজকে আলোচনা করতে চাই। সেটির জন্য আজকে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আজকে অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইকতেদার আহমেদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট। এবং স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনজনকে। আলোচনা করতে চাই অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে। আলোচনা যদি শুরু করতে চাই সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনাকে দিয়ে আসলে এই 100 দিন পরে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল এর মধ্যে আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যদি বলি সম্পর্কটাকে, যদি একটু এভাবে বলতে চাই যে সম্পর্কটাকে অনেকটা টকঝাল মিষ্টি এরকমের মতো। যেমন বিএনপির কথাই যদি বলি, সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি, আবার তাদের কাজে পুরোপুরি সন্তুষ্টও নয় বিএনপি। সংবিধান সংস্কার প্রশ্নে বড় দ্বিমত রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কেও বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের একটি দ্বিমত রয়েছে। আবার ওই দিক দিয়ে জামাত ইসলামকে আমরা দেখতে পাচ্ছি সরকারের সমর্থন করলেও কাজে পুরোপুরি সন্তুষ্ট না। আসলে সম্পর্কটা এই 100 দিন পরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন মিস্টার সালাউদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে, এটা এই দেশের 17 কোটি মানুষের গত 16 বছরের আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুলে ফেঁপে ওঠা মানুষের আর্তনাদের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। যে আন্দোলনের সর্বশেষ পরিণতি হয়েছে সকল জনসাধারণের অংশগ্রহণ, বিএনপি সহ সকল সমমনা দলগুলির অংশগ্রহণ, যার ফলে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এবং তার দোসররা। বাট হোয়াট ওয়াজ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল টু দিস গভর্নমেন্ট? ইট ইজ এন টোটালি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে আমি মনে করি একটা অন্তর্বর্তী সরকার, দিস ইজ ফর এ ভেরি নমিনাল পিরিয়ড, এবং জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি, টু রিফর্ম ইন দিস লাইন সো দ্যাট দ্য নেশন ক্যান অবজার্ভ এ ভেরি নিউট্রাল ইলেকশন। এদেশের মানুষ যেন ভোট দিতে পারে এমন একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে, যাতে মানুষ অর্থের যোগান কম দিতে হয়, করাপ্টেড নির্বাচন যাতে না হয়, দুর্বৃত্তায়ন যাতে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তখন একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। সেই লেভেল প্লেইং ফিল্ডে জনগণ তার মতামত দেওয়ার জন্য একটা নির্বাচন চায়, ফেয়ার অ্যান্ড ফ্রি। অবশ্যই 100 দিনের ভিতরে গভর্নমেন্ট ইকোনমিক্যালি দেশকে কোথায় নিয়ে গিয়েছে, ব্যর্থতা বা সফলতা দুটাই থাকবে। আমি ব্যর্থতা সফলতার মধ্যে না গিয়ে, কিন্তু এই যে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন করবে, এটির চেয়ে যেমন রাষ্ট্র যে অবস্থায় চলে গেছে গত 15-15.5 বছরে, সেই সংস্কারটি ছাড়া আসলে একটা সুষ্ঠু নির্বাচন কি হওয়া সম্ভব? সংস্কার তো নির্বাচন কমিশনের দরকার। নির্বাচন করতে, নির্বাচন কমিশন সংস্কার করতে সরকারকে কেউ বাধা দেয়। পুলিশ প্রশাসনেরও তো সংস্কার দরকার। সব সংস্কার এই সরকার করতে পারবে না। ইটস এন ইন্টারিম গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ডিফাইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই বড় বড় সংস্কার ধরেন, পুলিশ সংস্কারও ধরেন যদি কিছু করতে হয় করা যায়, বা পুরাপুরি না করতে পারলে সেটা পরবর্তী ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট করবে। বাট 100 দিন ইজ নট এ টু শর্ট পিরিয়ড। এই পিরিয়ডে যে ভাষণটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দিলেন, আই হ্যাভ এভরি রিগার্ড ফর হিম, বাট উনি নির্বাচনের কোনো সঠিক দিক নির্দেশনা দিতে পারেননি।
আর যেমন ধরেন আজকে সকাল যেটা আল জাজিরের সাথে যে ইন্টারভিউটা উনি দিলেন, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু নাই বা উনি হয়তো ব্যাখ্যা করতে পারেন নাই। টেনিউর অফ দ্য পার্লামেন্টের প্রশ্ন যখন আসছে আল জাজিরাতে ইন্টারভিউ করে, উনি বলছে ইট ওয়াজ 5 years বাট দ্য প্রেজেন্ট প্রপোজাল ইজ ফর 4 years। তারপরে যে কথাটা বলছে অন্তর্বর্তী সরকার বা ওটা 4 বছরের নিচে হবে। 4 বছর কথাটা বলা মানে 3 to 4 years ইজ 4 বছরের নিচে, 2 to 3 years ইজ 3 বছরের নিচে, 1 to 2 years ইজ 2 বছরের নিচে। এখানে উনি 4 বছরের নিচে টার্মটা আমি জানি না, যদি রংলি ইউজ করে থাকে আই উইল নট মাইন্ড, আর যদি ইচ্ছা করে বলেছেন কিনা এটা আমার বলার এখনও সময় আসেনি। বাট 100 দিনের যে উনি মাথায় যে বক্তব্যটা দিলেন, সেখানে কিন্তু জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা কিন্তু আশাহত হয়েছি যে নির্বাচনের ব্যাপারে উনি কোনো গাইডলাইন দেননি যে কখন নির্বাচন হবে। আমাদের কিন্তু আকাঙ্ক্ষা একটা নির্বাচন যথাশীঘ্র সম্ভব। আমরা কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। সেটি আমরা চাই না যে সরকার ব্যর্থ হয়ে যাক। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের আন্দোলনের ব্যর্থতার একটা কালিমা লিপ্ত হবে। কাজে এই সহযোগিতা করা মানে এই না ইউ উইল কন্টিনিউ ফর অ্যান ইনডিফিনিট টাইম। উনি একটা কথা বলেছেন যে ওকে, যদি সকল রাজনৈতিক দল সংস্কার না চায় নির্বাচন দিব। আমরা সংস্কার চাই, সংস্কারের রূপরেখা তৈরি হোক যে এই সংস্কার হবে। বাট নির্বাচন কমিশনের সংস্কারটা অনতিবিলম্বে করে দ্য ফার্স্ট ডিউটি অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ টু হোল্ড এ fair and free election. That is the democratically elected সংসদ এই দেশে মানুষের জনপ্রতিনিধিত্ব করবে, এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সংসদ সংবিধান সংশোধন বলেন, বড় বড় সংস্কার বলেন, দ্য পার্লামেন্ট উইল ডু দ্যাট। যেমন আপনি যদি মনে 1990 আন্দোলনে সকল রাজনৈতিক দলের একটা হয়েছিল, সাইন্ড হয়েছিল MOA, সেখানে ছিল পার্লামেন্টের ডেমোক্রেসি চালু করা। অ্যান্ড আমি তখন MP 91-এ, and we are bound to do that. It was our moral obligation to follow the coalition of the all political parties. ওই ধরনের একটা MOU একটা করে যেতে পারে যে this will be the reforms to be done by the democratically elected people. এই ইন্টারিম গভর্নমেন্ট তো এই অল্প সময়ে সকল সংস্কার করে যেতে পারবে না, and it is not also their responsibility to do all these reforms. এই যে আমি যদি যেমন সংবিধান সংস্কারের কথা বলছে, they don't have the right to চেঞ্জ দ্য অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আসলে তারা করতে পারবেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। আমি যদি একটু দেখি, সংবিধান তো আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা, 71-এর সংবিধান। আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া একটা সংবিধান পরিবর্তন করা যায় না। আপনি পতাকার কথা বলবেন, এটা বলেন, এগুলি তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের দায়িত্ব যদি এসে করে। আমি যদি আপনি যে আমরা এখন নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে গভর্নমেন্টকে। নির্বাচন নিয়ে যদি বিলম্বিত হয় তাহলে যে সম্মানটুকু প্রধান উপদেষ্টা সারা জাতির কাছে আছে, হি উইল লুজ দ্যাট স্ট্যাটাস। এই যে আপনি অন্তর্বর্তীকালীন লম্বা সময় নিয়ে যে আল জাজিরার যে সাক্ষাৎকারটি সেটি নিয়ে একটি সমালোচনা একটি দ্বিমত তৈরি হয়েছে। সেখানে রুহুল কবির রিজভী বলেছেন যে এত লম্বা সময় মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে। কি মনে হয় ঘাপলাটা কি থাকতে পারে? আমি সেই দিকে যেতে চাই না। রুহুল কবির সাহেব বলছেন যেটা উনি নিজে বলেছেন, বাট 4 বছরের নিচে হবে অন্তর্বর্তী সরকারের কথা, এটা উনি রং বলেছেন। যদি ইচ্ছাকৃত বলে থাকেন, প্রমাণ হবে উনি যদি ইলেকশনকে প্রলম্বিত করেন, তাহলে আমরা বুঝবো ওনার উদ্দেশ্য ভালো ছিল না, গাপলা ছিল। দেখে আমরা তো এখন আমরা নির্বাচন চাচ্ছি, নির্বাচন দিতে হবে ওনাকে অনতিবিলম্বে, নতুবা হি উইল লুজ হিজ স্ট্যাটাস, ইমেজ, যে ইজ্জতটুকু ওনার জাতির কাছে আছে, হি উইল লুজ দ্যাট। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সাথে আবারও আলোচনায় আসব। আমরা আলোচনায় আসতে চাই একটু ইকতেদার আহমেদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আমরা আলোচনা করতে চাই যে জিনিসটি নিয়ে। আজকে আমরা জানি যে সাবেক সরকারের মন্ত্রী এবং সাংসদ সহ বেশ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। কতটা বাস্তবসম্মত? না, এটা তো ধরুন আমাদের যে CRPC যেটা আছে, যেটাকে বলা হলো ফৌজদারি কার্যবিধির নির্দেশনা অনুযায়ী কিন্তু যে কোনো তদন্ত কার্য পরিচালিত হয়। তো সেখানে কিন্তু তদন্ত কার্যের জন্য যে সময়সীমা নির্ধারিত আছে সেটা হচ্ছিল 24 ঘন্টা। এখন যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি তদন্ত কার্য সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশ ইচ্ছা করলে একজন আসামিকে রিমান্ডে নিতে পারে। অর্থাৎ আমাদের যে CRPC যেটা, এটা প্রণীত হয়েছে কত 1898 সালে। 1898 সালে CRPC যখন প্রণীত হয় তখন এই উপমহাদেশও ছিল ব্রিটিশ শাসনাধীন ছিল। তখন তারা যে আইনটা করেছে যে এটা হচ্ছিল কার্যবিধি, তো
প্রসিডিউরাল ল আর কি, অর্থাৎ পদ্ধতিগত আইন, যে একটা তদন্তে কী পদ্ধতি অনুসরণ করা হবে, বিচারে কী পদ্ধতি অনুসরণ করা হবে, সেটা বিস্তারিতভাবে এই ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে। তাহলে হচ্ছিল লেজিসলেচারদের ইন্টেনশন কী ছিল, যে একটা মামলার তদন্ত কার্য 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করবে। যদি 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হয়, সেখানে বলা আছে যে আপনি রিমান্ডে নিতে পারেন। তারপরেও আমরা দেখেছি যে 90 ডেজ একটা টাইম দেওয়া আছে, যে 90 দিনের মধ্যে যদি তদন্ত কার্য সম্পন্ন না হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি এটা যদি জামিন অযোগ্য যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আদালত জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। তো এটা এখন যদি আপনি বলছেন যে এই ট্রাইব্যুনাল 30 দিনের সময় নির্ধারণ করে দিয়েছে, এগুলো যেহেতু এগুলো একটা বিশেষ ধরনের মামলা, এগুলো তো অধিক গুরুত্ব দেওয়া হবে, এবং পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের মামলায় অধিক গুরুত্ব দেওয়া হয়। এবং অধিক গুরুত্ব দিয়ে যদি তদন্ত কার্য পরিচালনা করা হয়, এটা তো 30 দিন তো অনেক সময়, 30 দিনের মধ্যে অবশ্যই তদন্ত কার্য পরিচালনা করে যারা এই অভিযুক্ত ব্যক্তি তাদেরকে বিচারের জন্য সোপর্দ করা সম্ভব। তো আমাদের দেশে যেটা তদন্ত হয়, এখন পৃথিবীর অন্যান্য দেশে ধরেন যে এই তদন্ত কার্যটা যেটা পরিচালিত হয়, আমরা তদন্ত কার্য পরিচালনার পরে কি করে হয় চার্জশিট দেয় অথবা ফাইনাল রিপোর্ট দেয়। ফাইনাল রিপোর্ট দিলে তারা বিচারের জন্য সোপর্দকৃত না, আর যদি চার্জশিট দেওয়া হয় তারা বিচারের জন্য সোপর্দকৃত। তো আপনি যদি পাশ্চাত্যে যদি দেখেন, বা আমাদের যে এশিয়ার যে সকল উন্নত দেশ আছে, জাপান বলেন বা সিঙ্গাপুর বলেন, ওই সকল দেশে যে ওয়ান্স ইট ইজ ডিসাইডেড বাই দ্য প্রসিকিউটিং এজেন্সি টু ইনডাইট, আমরা যেটাকে চার্জশিট বলি ওরা বলে ইনডাইট, টু ইনডাইট এ সার্টেন পার্সন, তখন আপনি কিন্তু ধরে নিতে পারেন যে এই মামলাটা এন্ড ইন কনভিকশন হবে। অর্থাৎ যে যারা সকল দেশে তদন্ত কার্য এত নিখুঁত, এবং সেখানে হচ্ছিল কনভিকশন রেট হচ্ছিল 99+, তো আমাদের তো কনভিকশন রেট হচ্ছিল অনলি বিলো 5%। তো আমাদের দেশে যে তদন্তে তো ধরেন এটাকে গাফিলতি, অর্থাৎ দীর্ঘসূত্রিতা বা সঠিকভাবে তদন্ত কার্য পরিচালিত হয় না, এবং মামলা যে সকল মামলা করা হয় যথাযথ কারণ ব্যতিরেকেই হয়তো আপনার মামলা দায়ের করা হচ্ছে। এই যে যথাযথ কারণ ব্যতিরেকে মামলা দায়ের করা হচ্ছে যে কথাটি বললেন, আমরা যদি বলি এই যে জুলাই বিপ্লবের পরে বা এই গণঅভ্যুত্থানের পরে যে নামেই ডাকি না কেন, যেই মামলাগুলো 600-র উপরে মামলা হয়েছে, অনেক আইনজ্ঞ বলছেন যে এই মামলাগুলো, অনেক মামলা আছে যেগুলো আসলে প্রথম ধাপ পেরোতে পারবে না। তো সেই জায়গা থেকে আসলে এই যাদের কথা বলছি আমরা, তাদের বিচারটা আসলে কতটা সুনিশ্চিত করা? আমি বিচারক হিসেবে আমি যেটা উপলব্ধি করেছি, যে তদন্তের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় ত্রুটি যেটা, যে যখন একটা মামলা হয়, যেমন একটা গ্রামে একটা মার্ডার কেস হলো, দেখা গেল যে সেখানে হচ্ছিল পুলিশ হলো আগ্রহী থাকে হলো কত বেশি লোককে আসামি করা যায়, এবং দেখা যাচ্ছে যে হয়তো 5 জন বা 6 জন ব্যক্তিকে বাই নেম আসামি করে আর বাকি সব অজ্ঞাত করে ফেলা হয়। তাহলে এটা কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তাকে একটা হচ্ছিল ওয়াইড একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়। তখন তিনি কি করেন, তিনি হচ্ছিল যে কোনো ব্যক্তিকে তিনি এই মধ্যে যে চার্জশিটের মধ্যে ঢুকাতে পারেন, আবার যে কোনো ব্যক্তিকে এখান থেকে বের করে দিতে পারেন। তো এটা হওয়া উচিত না আর কি। আপনি যখন এফআইআর, যেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর শুড বি স্পেসিফিক, এবং এফআইআরে এই একটা অপরাধের সাথে যারা সম্পৃক্ত শুধু মাত্র তাদেরই নাম এফআইআরে থাকবে। অজ্ঞাত নাম দেওয়া মানেই হলো যে আপনার এই যে এখানে এই যে তদন্তে একটা, এটাকে আইনের ভাষা বলে পারফাংটারি, এটা যেনতেনভাবে তদন্ত কার্য পরিচালনা করা হবে, সঠিকভাবে তদন্ত করা হবে না। যারা অপরাধের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এদেরকে অপরাধের সাথে সম্পৃক্ত করা হবে, আর যারা অপরাধের সাথে সম্পৃক্ত এদেরকে অপরাধ থেকে বের করে দেওয়া হবে। এখন আমাদের দেশে তো আপনি এই যে এই ফেয়ারনেস বা অনেস্টি, এটা তো আপনি জানেন যে পুলিশের বা আমাদের বিচারকদের ক্ষেত্রে সকলের যে ফেয়ারনেস বা অনেস্টি আছে, এটা তো আমি বলতে পারবো না। তবে এটা ঠিক যে একটা তদন্ত কার্য যদি সঠিকভাবে যদি পরিচালিত হয়, আর একটা তদন্ত যদি বেঠিকভাবে পরিচালিত হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটা, একটা হচ্ছিল সঠিক তদন্ত, আর একটা হচ্ছিল বেঠিক তদন্ত। সঠিক তদন্ত হলে ধরেন এই মামলা আপনি ধরে নিতে পারেন যে মামলাটা এটা হচ্ছিল এন্ড ইন কনভিকশন হবে, অর্থাৎ সাজার মাধ্যমে মামলার পরিসমাপ্তি হবে। আর যদি ধরেন বেঠিক হয়, তাহলে আসামি বেকসুর খালাস হয়ে যাবে। এখন আসামি যদি খালাস হয়, তাহলে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, যে একটা মামলা ট্রায়াল পর্যন্ত নিয়ে যেতে রাষ্ট্রের কিন্তু বিপুল অর্থ ব্যয় হয়। এটা মামলা তদন্ত, এটা রাষ্ট্রীয় সংস্থা তদন্ত পরিচালনা করে। মামলা যে এই মানে যে কোনো ফৌজদারি অপরাধ হচ্ছিল রাষ্ট্রের বিরুদ্ধে কৃত অপরাধ, তাহলে এই বিচারের দায়িত্ব নেয় হচ্ছিল রাষ্ট্র। এই প্রসিকিউটিং এজেন্সি যারা যে পিপি, এপিপি, এদের বেতন ভাতা তো রাষ্ট্র নির্বাহ করে, জজ বা ম্যাজিস্ট্রেট এদের বেতন ভাতা রাষ্ট্র নির্বাহ করে। তাহলে একটা মামলা যদি ধরেন তদন্ত অন্তে অথবা এবং বিচার অন্তে যদি একটা মামলা যদি অপরাধীরা যদি খালাস পায়, এটা তো হচ্ছিল পণ্ডশ্রম, এবং রাষ্ট্রের হচ্ছিল বিপুল অর্থের অপচয় হচ্ছে। এগুলো যদি না হয়, পাশ্চাত্যে কিন্তু এগুলো হয় না। কেউ যদি ধরেন এই ধরনের যদি হয়রানিমূলক মামলা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু
ওখানে তো খুব কমই হয়রানিমূলক মামলা, যেটি বিগত সময়ে দেখেছি 1 লক্ষের মধ্যে রাজনৈতিক একটা। হয়রানিমূলক এবং মামলা। সেখানে দেখা যাচ্ছে যে হয়রানিমূলক মামলা হলে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হয়। তা আমাদের দেশে তো এগুলো নাই। আমাদের দেশে আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে যে বিএনপির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সাথে- এবং জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল, এক একজনের বিরুদ্ধে 400 থেকে 500 পর্যন্ত মামলা হয়েছে। তো আছে। এটাকে ক্যান ইউ থিঙ্ক অফ ইট, যে একজন ব্যক্তির বিরুদ্ধে 400 মামলা হবে কেন? 14 গ্রামে গাড়ি পোড়ানো হয়েছে, ওই মামলার আসামি হয়েছিল বিএনপির হলো সভানেত্রী। তারপরে হয়েছিল যাত্রাবাড়িতে ময়লার গাড়ি হ্যাঁ, পোড়ানো যা হয়। বয়লার গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে হয়েছিল মহাসচিব। মহাসচিবকে সেখানে আসামি করা হয়েছে 28শে অক্টোবর নাকি, আর যেটা সর্বশেষ সমাবেশ হলো। 28 অক্টোবর। তো মহাসচিব যখন পল্টনে বক্তৃতা করছিলেন, চিফ জাস্টিসের বাড়ি কে বা কারা আক্রমণ করেছে, ওই মামলায় মামলায়। দেখা গেল যে মহাসচিবকে আসামি করা হলো। তাহলে এগুলো তো ধরেন এখন তো হচ্ছিল ডিজিটাল যুগ, যে আপনার তো সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা আছে। তো আপনি যদি সঠিকভাবে নিরূপণ করতে চান যে কারা অপরাধের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু মামলাগুলো সুনির্দিষ্ট হওয়া হ্যাঁ, খুব জরুরি, সহজেই কিন্তু এটা হয়রানিমূলক হওয়া বের করা জরুরি। সম্ভব। ধন্যবাদ কিন্তু- ধন্যবাদ জি, জি। জনাব ইকতেদার আহমেদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আলোচনায় আসতে চাই জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। বিএনপির পক্ষ থেকে বলছিলেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন, এবং বিএনপির পক্ষ থেকে একটা লম্বা সময় ধরেই বলা হচ্ছে সেটি প্রায়োরিটি পাওয়া উচিত নির্বাচন। জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে সংস্কার না নির্বাচন, কোনটা আসলে 1 নম্বর প্রায়োরিটি থাকা উচিত এই মুহূর্তে 100 দিন পরে এসে? ধন্যবাদ। সেই সাথে দুইজন সহ-আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন অতিবাহিত করেছে, এই 100 দিন অতিবাহিত হলেও বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রত্যাশা ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী সরকার সম্পূর্ণ ব্যর্থ এখন পর্যন্ত। দেখেন, 15 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিল। শুধু বিএনপির চাওয়া না, এটা সারা বাংলাদেশের মানুষের চাওয়া যে একটা সঠিক নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে। ভোট তো জনগণ দিতে পারে নাই, গত 15 এটা তো বছর। প্রথম প্রায়োরিটি মাস্ট। সাথে আওয়ামী লীগ সরকার যে ইনস্টিটিউটগুলিকে ধ্বংস করে ফেলেছে, বিশেষ করে আপনার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, জনপ্রশাসনও তো আছে অনেকগুলিকে, বিশেষ করে প্রায়োরিটি যেটা নির্বাচন কমিশন, এটিকে সংস্কার করে একটা দ্রুত নির্বাচন সবার আকাঙ্ক্ষা। কারণ দেখেন, বাংলাদেশের সমস্যা তো অনেক বেশি। এই সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে, সেখান থেকে তো সরকার ছুটে গেছে অনেক আগে। 100 দিন পার হলেও দেখেন, প্রথমে সরকার বলছে যে আমরা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আসি। এই যে অনেক ছাত্র জনতা আপনার নিহত হয়েছে, তাদের একটা তালিকা করে সে শহীদদের মর্যাদা দেওয়া, তাদের পরিবারকে পুনর্বাসন করা, এখন পর্যন্ত সরকার এটা সঠিকভাবে করতে পারে নাই। সেটা যারা তো আহত অন্তর্বর্তীকালীন- হয়েছে তাদেরকে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করা সরকার ব্যর্থ হয়েছে, তাদের পরিবারকে মূল্যায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে। দেখেন, জনগণের বিশেষ করে যারা আপনার খেটে খাওয়া মানুষ, এই জনগণের সবচেয়ে প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরে আমার তো বেসিক খাবার, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, এই জিনিসগুলি প্রয়োজন ভর্তুকি দিবেন। আপনি 3 মাসে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এখন আলু 70 টাকা, পেঁয়াজ 140 টাকা। আপনি করছেনটা কি? আগে তো আমাকে খাবার দিবেন, খাবারের ব্যবস্থা করেন, খাবার দেন, তারপরে আপনি যা খুশি করেন। তারপরে দেখেন, আপনি আজকে দেখেন, আমি বলে নেই, এই যে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনি মনে হয় যে সরকার নেই, পুলিশ কাজ করছে না। কেন কাজ করছে না? আপনি সরকার না, আপনি পুলিশকে পরিচালনা করবেন না? 3 মাসে একটা সুশৃঙ্খল, আপনি কি করছেন? বদলি করছেন, এক জায়গা থেকে আরেকজনকে নিচ্ছেন। এক সাব ইন্সপেক্টর আমাকে বলছে, সারাক্ষণ থাকি কখন একটা বদলির আদেশ চলে আসে, এক ফোনে অন্য জায়গায় চলে যেতে হবে। কোথাও তো স্থির নেই, স্থির করেন। আপনি বদলি করলেই কি আপনি আমাকে দিয়ে কাজ করাতে পারবেন? তাহলে সেখানে একটা সুশৃঙ্খলা যেতে হবে। মানুষের আয় কমে গিয়েছে, ব্যয় বেড়ে গিয়েছে। এইটা তো আপনার সরকারকে দেখতে হবে যে এই যে আপনার ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারছে না, ব্যাংকগুলিতে আপনার লিকুইড মানি নেই, আপনার ব্যাংকের থেকে আপনি টাকা আনতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না। আমি ব্যাংকে ছিলাম, এক ভদ্রমহিলা বিদেশ যাবে, সে 2 লক্ষ টাকা চাইছে,
এটা কিছুদিন আগের কথা বলছি। দিতে এক ব্যাংক 10,000 টাকা তাকে দিতে বলতেছে যে আমরা টাকা দিতে পারবো না। আমি নাম বলতে চাচ্ছি না সেই ব্যাংকের টেলিভিশনের মাধ্যমে। তাহলে দেখেন কিন্তু বেকার সমস্যা বাড়ছে। অলরেডি দেখেন 73,000 কোটি টাকায় 3 মাসে খেলাপি বেড়ে গেছে, খেলাপি ঋণ বেড়ে গেছে। 16 বছরে আপনার দাঁড়িয়েছিল আজ পর্যন্ত 2,85,000 কোটি টাকা, আর 3 মাসে 73,000 কোটি টাকা, যা 16 বছরের অনেক সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে। এবং বলছে যে এই যে নভেম্বর ডিসেম্বরে খেলাপি ঋণ আরো বাড়বে। তাহলে দেখেন এই ইউনূস সাহেব আপনার কালকে একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, নির্বাচনের ট্রেন চালু হয়েছে, কোনো রুটম্যাপ তো আপনি দেন নাই। আপনি কি 1 বছর পরে নির্বাচন করবেন, আপনি কি 2 বছর পরে নির্বাচন করবেন, ট্রেন ছেড়ে দিয়েছেন, নির্বাচনের একটা রুটম্যাপ আপনাকে দিতে হবে না জাতির সামনে? আপনি পরিষ্কার করেন না, আপনি রেল লাইন করবেন, আপনি সংস্কার করবেন, যে রেল লাইনগুলো বসিয়ে ওকে বসাবেন, তো আপনাকে একটা সুনির্দিষ্ট রুটম্যাপ বারবার চাচ্ছে জাতি, বিএনপি সহ বিভিন্ন দল তো চাচ্ছে যে একটা রুটম্যাপ দেন, জাতি একটু আশ্বস্ত হোক। আপনি একটা নির্বাচন করতে চাচ্ছেন নাকি আপনি নির্বাচনের মূলা ঝুলিয়ে আপনি অন্য কিছু করতে চাচ্ছেন? আপনার কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা? আপনি ছাত্রদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করেছেন, এখন ছাত্ররা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন আমার কাছে সন্দেহান আছে যে আপনি কোনো পার্টি করতে চাচ্ছেন কিনা, আপনি নিজে করবেন না, কাউকে দিয়ে করাতে চাচ্ছেন কিনা কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সেইগুলি দিয়ে আপনি কোনো দলকে মাইনাস করতে চাচ্ছেন কিনা। অলরেডি মাইনাসের শব্দ তো আসছে। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আমরা, একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিচ্ছি। এসএটিভির লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক দেখছেন এসএটিভির লেট এডিশন, আলোচনা করছে অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে। আবারও ফিরতে চাই বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য বিএনপি। নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা করছিলাম। বিএনপি বরাবরই সংস্কার হবে, প্রয়োজনীয় সংস্কার, কিন্তু নির্বাচনটা প্রথম প্রায়োরিটি থাকতে হবে। নির্বাচনের বিএনপির আলোচনায় সবসময় সেটি থাকছে। আমি যদি একটু কোট করতে চাই, শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। নাহিদ ইসলাম কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসের সাথে বক্তব্যে কথা বলেছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল বক্তব্যে বলেছেন সংস্কার হলো জাতির একটা দীর্ঘমেয়াদী জীবনী শক্তি, জাতিকে বঞ্চিত করবেন না। প্রশ্ন হচ্ছে কারা বঞ্চিত করছে? থ্যাংক ইউ আপনাকে। হোয়াট মিস্টার নাহিদ হ্যাজ টোল্ড, or anybody from any corner, vested group, whatever is their version, that is not my lookout. I straightway am observing the sentiment of the people of my country. এখন একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিজায়ার অফ দ্য পিপল। হোয়াট ইজ দ্য ডিজায়ার অফ দ্য পিপল? আমি আবারও আপনাকে বলি যে মিস্টার আকাশ বলেছেন ব্যাংক টাকা দিতে পারতেছে না, খেলাপি ঋণ বেড়েছে। দিজ আর দ্য নেট রেজাল্ট অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট। তাদের অলিগার্করা ব্যাংক লুট করে টাকা নিয়ে গেছে। আই ওয়াজ এ ব্যাংকার 14 years in a foreign bank. Bank liquidation crisis পড়েছে, depositors' money have been taken away by the oligarch under the shadow of the fascist government. কাজে এই গভর্নমেন্ট ইচ্ছা করলে ব্যাঙ্কগুলিকে পারবে যদি ছাপায় সকল টাকা দিয়ে, অনেকদিন যাবত দিচ্ছে, টিকায় রাখতে পারবে না। হ্যাঁ, সাবেক সরকার দিচ্ছিল, এখন আর ছাপানো হচ্ছে না। আইদার দে হ্যাভ টু গো ফর লিকুইডেশন, হুইচ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর টুডে হ্যাজ ডিক্লেয়ার্ড হি উইল নট গো ফর লিকুইডেশন। হি ইজ ট্রাইং হিজ বেস্ট। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট, হি ওয়াজ মাই বেচমেট। হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু কিপ দ্য ব্যাঙ্ক সার্ভাইভ। সেইখানে খেলাপি ঋণ তো আগে গভর্নমেন্ট সব দিয়ে গিয়েছে, কাজে এটা কিন্তু ইচ্ছা করলে এখন আপনি করতে পারবেন না, নবায়নযোগ্য ঋণ করতে পারবেন না। ইটস অলরেডি ডিফল্টার হয়ে গেছে, চুরি করে টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই গভর্নমেন্ট ইচ্ছা করলে পারবে না। দ্য ল্যাকিংস অফ দিস গভর্নমেন্ট ইজ অ্যাডমিনিস্ট্রেশন। 2 থেকে 3 বছর একটা গভর্নমেন্টের জানান হয় কখন দেশে, যখন পুলিশ মুভস অ্যারাউন্ড দ্য কান্ট্রি, ভিলেজেস। দেয়ার ইজ নো পুলিশ নাও মুভিং ইনসাইড দ্য ভিলেজেস। Civil procession, they are not moving from village to village or from union center to union. Local government is not there. The union process chairman is not working. These are the failure of this government. তারা যদি ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে তারা অ্যাডমিনিস্ট্রেটর বসায় দেয় আর পুলিশকে কাজে লাগিয়ে দেয়। দিজ আর দ্য মেইন ফেলার। ইকোনমিক ফেলার আমি যেতে চাই না। আমি সমালোচনাটা এই জন্য করতে চাই না, সমালোচনা করলে রেমিডি আসবে। আমি রেমিডিও চাচ্ছি না, একটা রেমিডি চাচ্ছি, দ্যাট ইজ দ্য হোল্ডিং অফ দ্য ইলেকশন। আমরা দেশটাকে স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করেছি ফর প্র্যাকটিসিং আওয়ার ডেমোক্রেটিক রাইট।
হ্যাঁ, আমরা সেটা করতে পারছি। দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড বাই দ্য পিপল, দে আর নমিনেটেড, দে হ্যাভ বিন চুজেন বাই দ্য পিপল ফর এন ইন্টারিম পিরিয়ড টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। এখন সেইটা নিয়ে গভর্নমেন্ট 100 দিনের মাথায় উনি স্পেসিফিক কিছু বলতে পারেন নাই, কাজে ওনাকে সন্দেহের যথেষ্ট কারণ রয়ে গেছে। হোয়াট ইজ ইনসাইড ইজ ভিউ, সেটি নিয়ে বিএনপি হতাশাও প্রকাশ করেছে। এবং আমরা হতাশ না, সারা জাতি হতাশ। এভাবে যদি কন্টিনিউ করে, আমি খুব শ্রদ্ধার সাথে বলি ইউনুস সাহেবকে, উনি প্রো পিপল পার্সন না, ইজ অ্যান ইন্টেলেকচুয়াল নোবেল লরিয়েট। আমরা উই আর প্রাউড ফর হিম। হোল নেশন আমরা ওনাকে ইজ্জত করি, আমরা সম্মান করি। উনি আমাদের সন্তান, উনি নোবেল লরিয়েট। বাট উনি কিন্তু পিপলসের পালস বুঝতেছেন না। ওয়ান্স ইফ দ্য পিপল কাম অন দ্য স্ট্রিট অ্যাগেইন টু রিয়েলাইজ দেয়ার ক্লেম অফ ফ্রি ফেয়ার ইলেকশন, ইউনুস সাহেব কিন্তু এই লুক আর ঘরে ফিরাতে পারবেন না। ইন দ্যাট কেস হি উইল বি ডিসঅনার্ড বাই দ্য পিপল, হুইচ আই পার্সোনালি অ্যান্ড দ্য পার্টি হুইচ আই বিলং টু, বিএনপি আমরা চাই না যে উনি অসম্মানী হয়ে যাক, আমরা চাই না উনি এই সরকার ব্যর্থ হয়ে যাক। আন্ডার হিজ লিডারশিপ উনি একটা সার্থকতা নিয়ে ফিরে যাক, এটি আমরা চাই। কাজে বারবার একই কথায় ফিরে আসবো, ব্যর্থতা সার্থকতা কিচ্ছু বলতে চাই না। একটাই বলতে চাই, উনি 100 দিনের মাথায় নির্বাচন সম্বন্ধে স্পেসিফিক কিছু বলেন নাই, গাইডলাইন দেন নাই, রূপরেখা দেন নাই। ট্রেন লাইনে উঠছে, এখন ট্রেন ঢাকা চিটং যাওয়ার সময় আমাদের নাই, কিন্তু ঢাকা থেকে লাইনগুলো বসানো নরসিংদীকে না। লাইন বসানোও নাই, ঢাকা থেকে নরসিংদী নামতে হবে, টঙ্গী নামতে হবে, ওই চিটগং না আরেকটা মানে ঘুরে কোন দেশ ঘুরে আবার আসবে। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট ট্রেন। আমি দ্রুত বেগে ট্রেন দেখতে চাই টু হোল্ড দ্য ইলেকশন। সেই কার্যক্রম ওনার কথায় এবং কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন সংস্কার করতে আই ডু নট থিঙ্ক এটা 2-3 মাসের বেশি লাগার কথা। এটা এমন কিছু না যে আকাশ থেকে কোনো কিছু আনতে হবে, অনেক ট্রান্সপোর্ট লাগবে, নাথিং লাইক দ্যাট। কিছু কিছু আইনকে সংস্কার করলে নির্বাচন সুষ্ঠু করা যায়। কাজেই সেইগুলির দিকে মনে করেন ওইটাও যদি করতে ওনার 4 মাস 6 মাস সময় লাগে, সেইটাই হি শুড স্পেসিফাই দ্যাট থিং, যে আমাকে এই করতে হবে, আই নিড দ্যাট টাইম। আফটার দ্য এক্সপায়ারি অফ দ্যাট 3-4-6 months I will hold there will be a free fair election. He is not telling anything like মানে the election matter or election reforms. এটা সবটাই অস্পষ্ট থেকে যাচ্ছে। যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরার যে সাক্ষাৎকারটি দিয়েছে সেখানে বলেছেন জনগণ ও রাজনৈতিক দল যদি চায় আমরা চাচ্ছি সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে আমি তাই করব। রাজনৈতিক দলগুলো It's a very technical sentence. It's a very technical sentence. বিএনপি নির্বাচন চাচ্ছে। With all honor to him, I must comment, it's a very technical sentence. যদি চাই যে সংস্কার ছাড়া, আমরা বলছি না সংস্কার ছাড়া, সংস্কার নির্বাচন কমিশন সংস্কার করুক। আর কি কি সংস্কার করতে হবে লেট হিম সে, যে এই সংস্কার করতে হবে, এটা তো আমার এই মধ্যে টাইমে পারবো না। তখন আমরা বলবো ওকে লেট আস সাইন দিস এগ্রিমেন্ট টু রিফর্ম দিস থিং ইন দ্য নেক্সট পার্লিয়ামেন্ট। সেটা আমাদের দলগুলি সাইন করবে, সাইন করে আমরা কমিটেড থাকবো তাদের কাছে যে দে লুক দিজ আর দ্য রিফর্মস, এই গভর্নমেন্টের সময় কোলাবে না, এটা আমরা সংশোধন করবো। দিজ আর দ্য শর্ট স্কেচ অফ দ্য রিফর্মস হুইচ দিস গভর্নমেন্ট ইজ ডুইং টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। কাজে এটা গভর্নমেন্টকে বলতে ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ আই হ্যাভ ডাউটস যে আমার সদ্য ইউনূস সাহেব নির্যাত নিয়ে ফেরত হবেন কিনা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও একটু আসতে চাই সাবেক সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে, অর্থাৎ যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024, সেটাতে দল নিষিদ্ধের বিধান আসছে। একটি রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করতে হবে তা উল্লেখ করে একটি স্বতন্ত্র আইন, দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978 রয়েছে। আইনজ্ঞরা বলছেন যে এটি যদি আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আবার নতুন করে দল নিষিদ্ধের আইন আসে, তাহলে সেখানে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে। আপনি আইনজ্ঞ হিসেবে কি বলবেন? এখন তো ধরেন এটা তো স্পেশাল ল, আর পূর্ববর্তী যেটা ওটাও স্পেশাল ল। এখন দুইটা স্পেশাল লর মধ্যে যদি যখন দেখা যায় যে কনফ্লিক্ট হয়, তাহলে হয়েছিল যে লেটেস্ট স্পেশাল ল যেটা সেটা প্রিভিল করে। এখন একটা স্পেশাল লতে যদি একটা বিষয় যদি কোনো প্রভিশন থেকে থাকে, তাহলে ওই সেম প্রভিশন তো পরবর্তী স্পেশাল লতে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না। আর আপনি যে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা যেটা বলছেন, এটা তো এই যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো ওনাদের কাজ না যে রাজনৈতিক দল তারা নিষিদ্ধ করবেন। আর রাজনৈতিক দল এখানে ধরেন যে রাজনৈতিক দল তো একটা অনেক বড় রাজনৈতিক দল, আমাদের দেশে বড় রাজনৈতিক দল বলতে 4টা দলকে বোঝায়, যে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং
এই জামাত ইসলাম। তো এখন ধরেন এসব এসব এক একটা দলের কিন্তু মানে লক্ষ কোটি এই সমর্থক রয়েছে বা কর্মী রয়েছে বা নেতাকর্মী রয়েছে। তো আপনি যদি ধরেন অপরাধ করে থাকলে তো দলের শীর্ষ পর্যায়ের কেউ হয়তো মানে অপরাধ করেছে, যেটা মানবতা বিরোধী অপরাধ হতে পারে বা মানে ফৌজদারি যে ফৌজদারি অর্থাৎ যেটাকে বলা হয় গ্রিভাস অফেন্স, মানে ফৌজদারি এই যে একটা মানে ব্যাপকতর যেটা অপরাধ আর কি, এই ধরনের কোনো অপরাধ যদি করে থাকে তাহলে আপনি শীর্ষ নেতৃত্বে যারা আছেন বা যিনি করেছেন তাকে আপনি রাজনীতি থেকে আপনি অপসারিত করেন, তিনি যেন রাজনীতি করতে না পারে ওই ধরনের আপনি সিদ্ধান্ত নেন। একটা দলকে আপনি যে নিষিদ্ধ করে দেওয়া, এটা বিগত সরকার তো করেছিল, এই যে তাদের শেষ দিকে জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল, এটার পরিণতি তো ভালো হয় নাই। বা এর আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী শেখ মুজিবুর রহমান উনি এই যে এবং আমাদের সংবিধানেও ছিল যে মানে ধর্মীয় কোনো দল থাকতে পারবে না এবং তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই। তখন কি হলো, আমরা দেখলাম যে 73 সালে যে নির্বাচন হলো, ওই নির্বাচনে আমরা দেখলাম যে মানে মুসলিম লীগ এবং জামাতের যারা সমর্থক ছিল তারা সবাই জাসদকে ভোট দিল এবং 73-এর নির্বাচনের যে ফলাফল ছিল ওই ফলাফল যদি সঠিকভাবে ফলাফল যদি প্রকাশ করা হতো তাহলে দেখা যেত যে 70 থেকে 100টা আসনে এই জাসদের প্রার্থীরা বিজয়ী হয়েছে। এবং বিজয়ী হওয়ার পিছনে মূল কারণ তারা হচ্ছে যে এই জামাত এবং এই মুসলিম লীগের যারা সমর্থক ছিল ওদের তো ভোট দেওয়ার আর কোনো জায়গা নাই, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তখন তার এই সব ভোট গিয়ে জাসদের প্রার্থীরা পেল এবং ওই নির্বাচনের সঠিক ফলাফল তো হয়নি। সঠিক ফলাফল হলে আমরা দেখতাম যে হয়তো যে ফলাফল জাতির সামনে পেশ করা হয়েছে এই ফলাফলটা সঠিক না। তো এখন ধরেন এই যে আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন, তো আওয়ামী লীগের তো ধরেন এমনি যদি সাধারণভাবে নির্বাচন হয় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের 30% ভোট ছিল, তো এখন হয়তো বিভিন্ন কারণে তার হয়তো ভোট কমে গিয়েছে। তো কমে গেলেও তারপরেও তো ধরেন 18 কোটি লোকের মধ্যে তো তার তো মানে কত কোটি তার সাপোর্টার আছে। তো এই ধরনের একটা দলকে যদি আপনি নিষিদ্ধ করেন তাহলে এই ভোটগুলোকে কী লাভবান হবে আপনাকে তো দেখতে হবে যে এই আওয়ামী লীগের ভোটগুলো কার বাক্সে যাবে। আর এই ধরনের একটা দলকে যদি আপনি কদিনের জন্য নিষিদ্ধ করবেন, আপনি 5 বছরের জন্য নিষিদ্ধ করলেন, এরপরে দেখা গেল যে জনসমর্থন তাদের দিকে চলে যাবে, তাহলে এটা কিন্তু কোনো সমাধান না। আপনি নিষিদ্ধ করলে তাহলে একটা দলের শীর্ষ নেতৃত্বে যিনি আছেন বা যে কিছু ব্যক্তি আছেন যারা অপরাধ করেছেন, যেমন যে আমাদের যে এই যে গুম খুন, তারপরে এই যে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং, যে এসবের সাথে যারা দলের শীর্ষ নেতৃত্বে যিনি জড়িত তাকে আপনি বিচারের আওতায় আনেন, তাকে আপনি রাজনীতি নিষিদ্ধ করেন। এটা রাজনৈতিক দলকে অবশ্যই সমর্থন করে না। আরেকটি জায়গায় আমি যদি একটু বলতে চাই, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল উনিও বলছেন যে আসলে সংবিধান সংশোধন করার এই সরকারের আসলে, এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্য যদি আমি বলতে চাই, উনি বলছেন যে সংবিধান সংশোধন করা যাবে, এই সরকার পারবে কিনা, এখতিয়ার আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। আপনি একজন আইনজ্ঞ হিসেবে কি মনে করেন এই সরকার? আপনি ধরুন সংবিধান সংশোধনের আপনি দুটা, যে সংবিধান যে সংশোধন করবেন, সংশোধনের একমাত্র অধিকার হলো সংসদ ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষের সংবিধান সংশোধনের অধিকার নাই। এখন আপনি যে আমাদের দেশে তো এর আগেও তো না আমি বলতেছি যে এর আগে তো ধরেন এই যে শাহাবুদ্দিন সাহেবের যে এই কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, ওই অস্থায়ী সরকার তো 3 জোটের রূপরেখা অনুযায়ী এসেছিল এবং ওই অস্থায়ী সরকার কিন্তু সংবিধান স্থগিত না করেই কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করেছিলেন। তো তিনি 28টা কমিশন করেছিল। তো উনি যে এই যে 28টা কমিশন যে সুপারিশ করেছে, পরবর্তীতে যারা ক্ষমতাসীন হলেন তারা কিন্তু এই 28টা কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করে না। এটা হলো একটা দিক। এরপরে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, তারা 122টা অধ্যাদেশ করলেন। পরবর্তীতে যারা ক্ষমতাসীন হলো তারা 122টা অধ্যাদেশের মধ্যে 44টা অধ্যাদেশকে আইনে পরিণত করলেন, আর 78টা অধ্যাদেশকে তারা আইনে পরিণত করলেন না। তাহলে 78টা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ অকার্যকর হয়ে গেল। তাহলে এটা যে ওখানে হয়েছিল 28টা কমিশন আর এখানে হয়েছিল 78টা অধ্যাদেশ, তাহলে এগুলো তো পণ্ডশ্রম। তো এখন ধরেন আপনি যদি সরকারের যে 10টা কমিশন, আমি আপনাকে বলছি যে উইদাউট হ্যাভিং এনি পলিটিক্যাল ডায়ালগ উইথ দ্য পলিটিক্যাল পার্টি,
আপনি যে সকল সংস্কারের কথা বলছেন, এই সংস্কারগুলো যদি রাজনৈতিক দল, যেটা এখন ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা আছে, যারা আছে বিএনপি, তারা যদি না করে, এখন যদি জনমতের যে প্রকৃত প্রতিফলনে আগামীতে যদি নির্বাচন হয় এবং ওই নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা যদি এটাকে যদি যদি না করে, তাহলে তো এটা হলো নিষ্ফল প্রয়াস। তাহলে এই ধরনের নিষ্ফল যে আপনি যে এই যে সংস্কারের কথা যে বলছেন, যে সে আপনার তো একটা ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি? যে বাংলাদেশে তো একমাত্র রাজনৈতিক বিরোধ কি? বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বিরোধ হচ্ছে হলো একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে এই বিরোধটা কিন্তু একদা কিন্তু এই বিরোধটা কিন্তু মীমাংসিত হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে এরা কি করলো, এরা হচ্ছিল মানে একতরফাভাবে এরা মানে ওই যে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ওরা হচ্ছে হলো দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করলো। এখন আপনি যদি, আমি শেষ করছি, যে আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে এ যাবৎকাল পর্যন্ত অনুষ্ঠিত 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে যারা ক্ষমতাসীন ছিল তারা বিজয়ী হয়েছে। তাহলে আগামীতেও যদি কোনো নির্বাচন দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত হয়, আপনি কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে নির্বাচনের ফলাফল কী হবে। সেজন্যই কিন্তু আমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন। ধন্যবাদ ইকতেদার আহমেদ। আমি নতুন করে আসলে প্রশ্ন করতে চাই না, ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, আপনি যেই ভিন্ন কিছু দেখতে পাচ্ছিলেন, যেখানে আপনাকে আসলে থামিয়েছে এর আগে এই সরকারের পরিকল্পনা নিয়ে, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে আসলে ভিন্ন কিছু আছে কিনা। আমরা যদি সরাসরি বলি, রিজভী সাহেব বলেছেন এত লম্বা সময় কেন, মনে হচ্ছে এখানে ঘাপলা আছে। আপনি সেটি হয়তো মিন করছিলেন, সেটিই যদি পরিষ্কার করেন। ধন্যবাদ। দেখুন, আমি যেটা প্রথমেই বললাম যে এই সরকার যে ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার দায়িত্ব নিয়েছে, সেখান থেকে সরকার আস্তে আস্তে আপনার তার ট্রেন অন্যদিকে চালানোর চেষ্টা করছে। দেখেন, সেটি কেন অনেকেই কলে কমপ্লেন করছে। দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খ্যাতি আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, উনি দায়িত্ব নিয়েছেন, দেশের মানুষ খুশি হয়েছিল, ছাত্ররা খুশি হয়েছিল। এরপরে তো উনি ওনার উপদেষ্টা প্যানেল আপনার গঠন করলেন। এই উপদেষ্টা প্যানেলে যারা আছেন তাদের যোগ্যতা নিয়ে অনেকের প্রশ্ন আছে। এবং দেখেন, অনেকেই বলতেছে এখন এনজিওগ্রাম সরকার গঠন হয়েছে। চট্টগ্রাম থেকে আপনি 13 জন উপদেষ্টা নিলেন। বাংলাদেশ এখন দেখেন উত্তরবঙ্গ হুমকি দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গ অচল করে দেবো আমাদের এখান থেকে উপদেষ্টা না নিলে। প্রত্যেক দিন আপনার দেখেন এই সরকারের বিরুদ্ধে যে পরিমাণ দাবি উঠছে, তাহলে এই সরকার যেভাবে আপনার এখন দেশ পরিচালনা করছে, তাহলে যে গভীর অবস্থা করলে অলরেডি সৃষ্টি হয়েছে। তার মধ্যে সরকার আপনার যে এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছে, সেটা করলে জনগণ প্রথম দিকে হয়তো মেনে নিয়েছিল যে ঠিক আছে, 1 মাস গিয়েছে, 2 মাস গিয়েছে, 3 মাস পরে যে উনি যে আপনার ভাষণ দিলেন, এখানে কোনো সুস্পষ্ট কোনো কিছু ওনার আপনার উল্লেখ নাই। উনি নির্বাচন করবেন বলছেন, আচ্ছা করবেন, এটা কি আপনি 5 বছর পরে করবেন, 6 বছর পরে করবেন, তাও আপনি করে বলছেন না। আপনি 10টা সংস্কার কমিশন গঠন করেছেন, তারা আপনার সংস্কার করবে না, সংস্কার করবে এবং নির্বাচন প্রস্তাব না তারা। এবং যারা আপনার রাজনৈতিক দল অলরেডি বিএনপি গুলো 31 দফা আপনার সংস্কারের রূপরেখা দিয়েছে। আমরা কোনো জানি কি সংস্কার করতে হবে। তাহলে এই যে 3-4 মাস আপনারা সময় নেবেন, তারপরে রাজনৈতিক দলগুলির সাথে বসবেন, তারপরে আবার একটা আপনার চূড়ান্ত রূপরেখা হবে, তারপরে সেটা বাস্তবায়ন হবে। এটা এখনই আলোচনা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা তো অবৈধ। এটা বৈধ হবে তখনই যখন আপনার পরবর্তীতে ইলেকশন হয়ে একটা নির্বাচিত দল সংসদে গিয়ে সেটা পাশ করবে। তাহলে আপনি একবার সব করে ফেলবেন, আপনার সব পাশ হবে কি নাকি, আপনি এটা মানছেন কিভাবে? যারা দেশ চালাবে সে রাজনীতিবিদদের সাথে তো আপনি দফায় দফায় আপনি আলোচনা করবেন। রাজনীতিবিদ যেহেতু দেশে ক্রাইসিস হচ্ছে, দেখেন যে যেভাবে পারছে সেভাবেই আপনার দেশকে দখল করার চেষ্টা করছে। যখন এই আওয়ামী লীগ সরকার পলায়ন করেছে, তখন আমরা দেখলাম কি যেখানেই আওয়ামী লীগ সরকার চলে গেছে সেখানে বিএনপি এবং জামাত করে অনেক জায়গায় দখল করে নিয়েছে। এখন দেখেন এই যে একসময় আওয়ামী লীগ এর ছাত্রলীগ যেভাবে আপনার বিভিন্ন জায়গায় অরাজকতা, আপনার এই যে আপনার মারামারি করতো, টেন্ডারবাজি করতো, জঘন্যতম কাজও করেছে ছাত্রলীগ। বিএনপির ছাত্র দলগুলো কিছু কাজ অলরেডি শুরু করেছে, কারণ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো দেখেন রূপগঞ্জে গেলে একজন সাংবাদিককে ছাত্র দলের ক্যাডার
ইট দিয়ে পিটিয়ে আহত করে মাথা ফাটিয়ে দিয়েছে একজন সাংবাদিককে রূপগঞ্জে। তাহলে অলরেডি দেখেন এই যে আপনার আইনের কোলে ব্যত্যয় অবনতি ঘটছে, সরকার তো কিছু বলতে পারছে না। আপনার দেশকে পরিচালনা করতে পারে রাজনীতিবিদ, কারণ রাজনীতিবিদের একটা ডালপালা থাকে, তার কেন্দ্র থেকে জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত তার একটা চেইন অফ কমান্ড থাকে। এই ডক্টর ইউনূস সাহেব কিন্তু আপনি যদি বলছেন যে এখন যদি বলি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, আপনার কথা মতোই বিএনপির যারা আছে ছাত্র দলের তারাই দখল করছে, তারা বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছে। বিএনপি যদি ক্ষমতা আসে তারা আরো বেশি চড়াও হবে না? চড়াও হবে, হতে পারে, নিয়ন্ত্রণ করবার জন্য আইন তো দরকার। সেই জন্যই তো মিনিমাম একটা সংস্কার যেটা বলছি, এটা বিএনপিও তো চাচ্ছে। বিএনপি তো একবারও বিরোধিতা করে না, কোনো সংস্কার করার দরকার নাই। বিএনপি চাচ্ছে, জামাত চাচ্ছে, জাতীয় পার্টি চাচ্ছে, এই সবাই চাচ্ছে, আপনার জনগণ চাচ্ছে যে এমন কিছু সংস্কার করে দেন আপনি যেটা নির্বাচন পদ্ধতিতে যাতে কেউ হাত না দিতে পারে, একটা সুষ্ঠু ফেয়ার সবসময় যাতে নির্বাচন হয়, এটা একটা জিনিস। প্লাস হচ্ছে এই যে আপনার আজকে পুলিশ কারো কথা শুনে না, আপনার বিচার বিভাগ কারো কথা শুনে না, আপনার দুদক কারো কথা শুনে না, এই যে আপনার ইনস্টিটিউটগুলি আছে বাংলাদেশের, এইগুলি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এইগুলির উপর যাতে কোনো সরকার হস্তক্ষেপ না করতে পারে, এরকম একটা সংস্কার করলে আমরা চাচ্ছি। এরকম একটা সেই সংস্কারটাই তো করছে না। আপনার তো আপনি এই যে দেখেন, এই যে বলছেন, এই যে এখন শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, স্বাস্থ্যের তো কোনো সংস্কার আমরা দেখছি না। যদি একটা কমিটি করেছেন, এই যে এখন আপনার ডেঙ্গুর একটা মৌসুম যাচ্ছে, এই যে রোগী বাড়তেছে, মানুষ মারা যাচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টার তো কোনো একটা বিবৃতি পর্যন্ত দেখি না। উনি কি স্বাস্থ্য নিয়ে কাজ করছেন? যখন দেখলাম আহতদের উনি 3 মাস দেখতেই যান নাই, 14 ঘন্টা রাস্তায় থাকতে হয়েছে। তাহলে আপনি ধরেন আমরা কি সংস্কার করবো? আপনি গেলে নাম আর কাগজ কলম দিলে হবে নাকি? দৃশ্যমান কিছু সংস্কার তো আমাদের সামনে আসতে হবে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলছি যেটা ম্যান্ডেটরি সেটা করে একটা নির্বাচনের রুট ম্যাপ দেন, দৃশ্যমান সংস্কার জাতির সামনে। আমরাও চাচ্ছি যে পরবর্তীতে যেই সরকার হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, অন্য কেউ হোক, যাতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ আপনার বিশেষ করে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলো যেন কোনোভাবে দলীয়ভাবে ব্যবহার না পারে, সেরকম একটা ব্যবস্থা যেন করে দিয়ে যায়। এই যে দেখেন, আরেকটা জিনিস একটু বলি, আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে বাকি আলোচনা করছি। এসটিভির লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসটিভির লেট এডিশন। দর্শক, আলোচনা করছে অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে। আমরা যদি আবারও একটু যেতে চাই বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল আপনার কাছে, জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ একটা অভিযোগ করেছেন। 1 মিনিট একটু আপনার কাছ থেকে জানবো যে যেগুলো আওয়ামী লীগের দখলে ছিল, ছাত্রলীগের দখলে ছিল, সেটি এখন বিএনপি এবং ছাত্র দলের দখলে গেছে। সেটির সত্যতা আমরা জানি যে 400-র উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে যে এটি যেন না করা হয়। সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য করবেন। আর মূলত আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইব সেটি হচ্ছে, বিএনপি নেতাদের সন্দেহ সরকারের একাংশ নির্বাচনকে বিলম্ব করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে, বিএনপির মাইনাস করার চেষ্টা হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বিরাজনীতিকরণ এবং মাইনাস ফর্মুলার আশঙ্কার কথা প্রকাশ করেছেন বা জানিয়েছেন। এই -2 ফর্মুলা দখলদারিত্বের কথা যেটা আপনি বলেছেন, এটার উত্তরটা আপনি অবশ্যই দিয়ে দিয়েছেন যে 400-র উপরে বহিষ্কার করা হয়েছে। দেখেন, বিএনপি একটা বিরাট মহাসাগর। এখন এখানে মানে আপনি সকল মানুষকে মানে একরকম যদি ভাবেন, তাহলে পৃথিবীতে কোনো অর্গানাইজেশন পাবেন না যে অল আর ইকুয়াল অ্যান্ড অল আর অফ দ্য সেম কোয়ালিটি। ভালো মন্দ মিলিয়ে একটা রাজনৈতিক দল খারাপ থাকবে, বাট আপনার মুখ্য বিষয় হলো দেখার যে দ্য লিডার, দ্য পার্টি লিডার, উনি কীভাবে দেখতেছেন জিনিসটাকে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানে শোকজ করেছেন কয়েকশো, বহিষ্কার করেছেন কয়েকশো, কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মীরাও উনি শোকজ করেছেন, বহিষ্কার করেছেন। কাজে এইটার ব্যাপারে আর তাতে কি সমাধান কিছুটা অফকোর্স সমাধান হবে। আপনি যখন অ্যাকশনে যাবেন এগেনস্ট দ্য কারাপশন, যারা কারাপ্ট পিপল, দে উইল বি মানে পেপারে তো দে আর বিং পানিশড, কাজে তারা এটা করার সাহস পাবে না। এখন তো এটুকু করতেছে, বাট ভবিষ্যতে তারেক রহমান সাহেব আফটার হি উড গেট দ্য পাওয়ার, হি উইল বি মোর মানে হার্ড to close all these irregular works and corruption in the party, inside the party or while running the government, এগুলি অ্যালাউ করা হবে না। কাজে যেটুকু হয়েছে কোটি কোটি সমর্থকের ভিতরে 2, 4, 500, 1000
বা 2-3 হাজার সি মেটেরিয়াল, বাট উই আর নট এনকারেজিং ইট। হ্যাঁ, উই ডিসকারেজ দিস থিং, আওয়ার লিডার ডিসকারেজ দিস থিং অ্যান্ড হি ইজ টেকিং মানে অ্যাকশন অ্যাগেনস্ট অল অফ দিস নিউসেন্স ওয়ার্কস ইন দ্য পার্টি। কাজে এটা দিয়া বিএনপিকে মেজার করা যাবে না, ইটস এ ভেরি বিগ পার্টি। আচ্ছা, আরেকটা যেটি জানতে চাচ্ছিলাম যে বিএনপির মাইনাস দেখেন মাইনাস করার চেষ্টা হতে পারে এরকমের একটা এখানে শঙ্কা। আমি আগে আপনাকে একটা কথা বলছি, আমি অনেক খোলাসা করে এখনো বলতে চাই না, বাট হ্যাঁ এখানে যদি আপনি -2 আসেন তাহলে আপনি বলবেন যে একটু আগে আপনি মানে তুলেছিলেন যে দলকে নিষিদ্ধ ঘোষণা করে। আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বিএনপি পক্ষে। আর এই গভর্নমেন্টের কোনো ক্ষমতা নেই কোনো দলকে নিষিদ্ধ করার, বিকজ কনস্টিটিউশন মানুষকে হিউম্যান রাইটসকে এনশিওর করেছে। এখন আমি যদি বলি যে আমি পার্টি এক্স করি আর আপনি পার্টি এক্সকে নিষিদ্ধ করে দেবেন, অন হুইচ প্ল্যাটফর্ম আই শ্যাল টক? কাজে ইট উইল ক্রিয়েট এ কনফ্লিক্ট ইনসাইড দ্য উইথ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে কনফ্লিক্ট করে এমন কোনো আইন তো আপনি দেশে করতে পারবেন না। সুতরাং ইট উইল নট মানে বি ওয়াইজ টু ডু দ্যাট থিং, এবং এটা করলে এটা লিগেল হবে না এবং করতেও পারবে না, আই ডোন্ট থিঙ্ক সো। তা এটা যদি পারতেনই তাহলে তো 1970 উই ফট অ্যাগেন্স্ট মুসলিম লিগ ইন পাকিস্তান, মুসলিম লীগ কিন্তু ব্যান্ড হয় না, অন্য নামে মুসলিম লীগ করে আসছে। কাজে এগুলি করে সময় ক্ষেপণ করে। হ্যাঁ, দেয়ার মাইট বি এন এফার্ট ইনসাইড দ্য দিস টিম অফ গভর্নমেন্ট, বলবো আমি ইন্টারিম গভর্নমেন্ট, যে -2 করা যায় কিনা। হ্যাঁ, বা আমাদের তার একটা বিএনপি এর সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, বিএনপিকে -2 আমি একটা কথা আপনাকে বলি, বিএনপির মতন দলকে যদি -2 করা বা মাইনাস করার বা তারেক রহমান সাহেবকে মাইনাস করার কোনো চিন্তা প্রতিফলিত হয়, তাহলে আমি কিন্তু একটু আগে একটা কথা বলছি, আকাশপথও পালাইতে পারবে না কেউ, আকাশপথও পালানোর জায়গা পাবে না। বিএনপি ইজ এ ওশান, ইটস এ গ্রেট ওশান। এটাকে মাইনাস করার চিন্তা যদি কেউ করে তাহলে বোকার স্বর্গে বাস করে। নির্বাচন দিতে হবে, আমি এখনও বলি, আমি শ্রদ্ধা করি, আমার দলও বলে আমরা এই সরকারকে সাহায্য করতেছি। এই সরকারের ব্যর্থতা দেখতে চাই না, ডক্টর ইউনূসের অসম্মানী দেখতে চাই না। আমি রিকোয়েস্ট করবো আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে, উনি যেন কারো ফাঁদে পা না দেন। হ্যাঁ, ফাঁদ ফালার মতন লোক ওনার আশেপাশে আছেন, অনেক বিগ টক আমরা শুনতেছি, অল দিজ আর বিগ টকার। এগুলি দিয়ে কোনো কাজ হবে না, গভর্নমেন্ট রান করবে না, ফেল করবে, জনগণের কাছে তিরস্কৃত হবে, নির্বাচন না দিয়ে কোনো গত্যন্তর থাকবে না। I must request with all of my respectful submission to the chief advisor of the country now to hold a fair and free election immediately, and my word immediately may include 6 months, not higher than that. 6 months. 6 months. We want an election within next 6 months. Otherwise এই পিপলকে ওনার এই ব্যর্থতার সামনে, ইকোনমিক ব্যর্থতা এবং পলিটিক্যাল ব্যর্থতার সামনে এই পিপলকে দাঁড় করিয়ে উনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। হি উইল বি ডিসঅনার্ড বাই দ্য পিপল, আনগ্রেসফুল ম্যানার ওনাকে দেখে যেতে হবে, আনগ্রেসফুল সিচুয়েশন হি ইজ টু ফেস, হুইচ আই ডোন্ট ওয়ান্ট হিম টু ফেস দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়ান্ট হিম। কাজে ওনাকে সেটা বুঝতে হবে, হোয়ার ইজ হি অ্যান্ড মানে তার বডিটাতে কারা আছে। দিস বডি ইজ নট ফিট টু রান দিস কান্ট্রি প্রপারলি। হোয়াট ইজ দেয়ার ডিউটি ইজ টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। কাজে ওনাদেরকে ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে। উনি তো বলছেন যে নিশ্চয়তা দিচ্ছি, সীমাবদ্ধতা সত্ত্বেও মজবুত অর্থনীতি দিয়ে যাব, ভবিষ্যতে চলার পথে সহজগম্য করে যাব, নাগরিক অধিকার নিশ্চিত করে যাব। নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য ইলেকশন লাগবে, দ্যাট ইজ দ্য সিটিজেন রাইট। নাও আমরা ইলেকশন চাচ্ছি, ইলেকশন দিতে হবে। অর্থনীতি মজবুত 6 মাসে 1 বছরে হয় না, অর্থনীতি মজবুত ইটস এ গ্রাজুয়াল প্রসেস। আমরা সেই প্রসেসে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে যাবে। আমি বলতাম তো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি বিগ টক, উই সে ওয়ান্ট ভেরি লিটল ওয়ার্ডস, ফ্রি ফেয়ার ইলেকশন। ধন্যবাদ বীর মুক্তিযুদ্ধের চেতনা, ডেমোক্রেটিক রাইট প্রসেস করা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল 1970 নির্বাচনে দিয়ে শেখ মুজিবুর রহমানকে তার পদ অনুযায়ী যদি ক্ষমতা হস্তান্তর করতো, আমরা কিন্তু লিবারেশন মুভমেন্ট করতাম না। 25 মার্চ 1971 রাতে যখন ভেঙে দিল, আমরা কিন্তু হল থেকে বের হয়ে গেলাম, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দিয়ে। কাজেই সেই গণতন্ত্র, সেই মানুষের নাগরিক অধিকার ফিরে পেতে চাই, ভোট দিতে চাই ফেয়ার অ্যান্ড ফ্রি। আমাদের প্রতিনিধি বানাবো, প্রতিনিধিরা সংসদে যাবে, সংসদ রিফর্মস করবে, দেশকে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমরা যদি যেতে চাই সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, আপনার কাছে প্রশ্ন করতে চাই এরকমের, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এখনও অভিযোগ করা হয় যে ফ্যাসিবাদ মুক্ত নয়, বিচার বিভাগে কিছু রদবদল আনা হয়েছে। আপনার একজন সিনিয়র আইনজীবী হিসেবে, আপনার সাবেক বিচারপতি হিসেবে আপনার অবজারভেশন কি? বিচার বিভাগ কি এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বা আশা করতে পারি আমরা? বিগত সরকার তো তারা তো দীর্ঘ
14 বছরের অধিক সময় তারা ক্ষমতায় ছিল। তো তাদের সময় তো যারা বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তো ওনারাই তো এখন অধস্তন বিচার বিভাগ বলেন বা আমাদের যে উচ্চ আদালত বলেন, তারাই তো এখন আছেন। এবং সেখানে আপনি নিশ্চয়ই মনে আছে আপনার যে বিচারকদের একটা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের কিছু বিচারক বলেছিলেন যে আমরা হলো শপথবদ্ধ বা শপথধারী রাজনীতিবিদ। তো একজন বিচারকের মুখ থেকে যখন এই কথা বের হয়, তাহলে তো আপনি তো নিশ্চয়ই অনুমান করতে পারেন যে তাহলে তারা এই বিগত সরকারের প্রতি কী ধরনের আনুগত্য তাদের ছিল। তারপরে ধরেন আপনি যদি আমাদের যে এই যে বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে যে মামলাটি করা হলো, যে এতিমের অর্থ আত্মসাৎ, তথাকথিত এতিমের অর্থ আত্মসাৎ, তো ওই মামলাটা দেখা গেল যে পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে ছিল, ওই টাকা হচ্ছিল এই যে সুদে আসলে তার দ্বিগুণেরও অধিক হয়ে গিয়েছে। তো সেখানে হচ্ছিল যে আসলে তো কোনো আপনার তো ওখান থেকে টাকা তো ডিসবার্সমেন্টই হয় না। টাকা যদি ডিসবার্সমেন্ট না হয়, তাহলে আপনার আত্মসাৎ কোথায় হলো? ওই টাকা তো ব্যাংকেই তো রয়ে গিয়েছে। তো তাকে যে নিম্ন আদালত সাজা দিল 5 বছর, এটা হাইকোর্টে গিয়ে হয়ে গেল হচ্ছিল 10 বছর। এটা পৃথিবীর ইতিহাসে আপনি আসে নাকি? আপনার হচ্ছিল নিম্ন আদালত যদি 10 বছরের সাজা দেয়, আপনার উচ্চ আদালত কমায়। এটা হচ্ছিল সারা পৃথিবীব্যাপী হচ্ছে এই নিয়ম। বাংলাদেশে ছিল একমাত্র হচ্ছে ব্যতিক্রম। সেখানে দেখা গেল যে উচ্চ আদালতে গিয়ে সাজা বেড়ে গেছে। না, সেখানে আমি বলতেছি যে এখানে যে এটা যে হয়েছে, যে এটা হলো যে অনুগত বিচারকের কারণেই। অধস্তন আদালতে যিনি বিচারক ছিলেন এবং যিনি এই বিচার কার্য পরিচালনা করেছেন, বিচার কার্য পরিচালনা অন্তে বা সমাপ্তির পরে তাকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হলো। তো এটা তাকে পুরস্কৃত করা হলো। কেন পুরস্কৃত করা হলো? যে মামলায় সাজা হওয়ার কথা না, ওই মামলায় তিনি সাজা দিয়ে সরকারের যে ইচ্ছা ছিল, ওই ইচ্ছা সে পূরণ করেছেন, সেজন্য তাকে বিচারক পদে নিয়োগ দেওয়া হলো। তারপরে উচ্চ আদালতে যাওয়ার পরে, অর্থাৎ হাইকোর্টে যাওয়ার পরে যিনি সাজা বাড়িয়ে দিলেন, তাকে অনেক বিচারককে অতিক্রান্ত করে তাকে আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। তবে এই যে আমাদের যে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের আগমন, যে গণ অভ্যুত্থান পরবর্তী, এটা বিচার বিভাগের ক্ষেত্রে এটার একটা ভালো দিক হচ্ছে হলো, যিনি বর্তমান প্রধান বিচারপতি, ওনাকেও কিন্তু বিগত সরকার কিন্তু বারবার অতিক্রান্ত করেছে। তাকে কিন্তু আপিল বিভাগে তার সকল ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত, উনি ইউকেতে পড়ালেখা করেছেন, আমেরিকাতে পড়ালেখা করেছেন, অত্যন্ত মেধাবী লোক, ইশতিয়াক সাহেবের ছেলে। এবং ওনাকে আপনি পৃথিবীর অন্যান্য দেশের যে প্রধান বিচারপতির সাথে আপনি তুলনা করতে পারেন। এবং বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত বিজ্ঞ ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে আগমন করেনি। এবং উনি ছাড়াও বর্তমানে যে আপিল বিভাগে যারা বিচারক পদে আছেন, এরাও কিন্তু সবাই কিন্তু সকলকে কিন্তু অতিক্রান্ত করা হয়েছিল। এই অন্তর্বর্তী সরকার যদি না আসতো, ওনারা কিন্তু আপিল বিভাগে যেতে পারতেন না। তাহলে বিচার বিভাগের ক্ষেত্রে এটাই হচ্ছিল ইতিবাচক দিক, যে আমাদের যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে বর্তমানে বিচারক পদে যারা আসীন আছেন, এই গণ অভ্যুত্থান যদি না হতো, তাদের হয়তো তারা অতিক্রান্তই থেকে যেতেন, তারা এখানে আসতে পারতেন না। আশা করছি সামনে আমরা বিচার বিভাগে একটি স্বাধীন বিচার বিভাগ পাবো, সেটি রাজনৈতিক দল, সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা আসতে চাই সর্বশেষ 1 থেকে 1.5 মিনিট আলোচনা করতে পারবো ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ, চেয়ারম্যানের উপদেষ্টা জাতীয় পার্টি। আপনাকে যদি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি এর আগেও বলেছেন যে আসলে নির্বাচনী দরকার, সংস্কার বর্তমান যেই অবস্থায় আসলে আছে, যেমন প্রত্যেকের পক্ষ থেকে বলা হচ্ছে প্রশাসনের যে অবস্থা আছে, পুলিশ বিভাগের যে অবস্থা আছে, সেটি যদি থাকে এবং সেটি যদি কার্যকর সংশোধন বা সংস্কার না হয়, নির্বাচন আসলে কতটা অর্থবহ হবে? ধন্যবাদ। নির্বাচন অর্থবহ করতে হলে আপনাকে নির্বাচন কাঠামোর যে অবস্থায় ছিল সেটাকে পরিবর্তন করতে হবে। দেখেন, 15 বছরে আওয়ামী লীগ যে অবস্থা করেছে, এটা আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। এই যে আপনার পুলিশের অধিকাংশ লোকই তো আওয়ামী লীগের নিয়োগ পাওয়া, শুধু পুলিশ না, সব বিভাগই তো। আপনি এগুলি তো আপনি যখন একটা আইনের মধ্যে নিয়ে আসবেন, তখন করলে উনি আপনি আইন মানতে বাধ্য, এবং আইনের যখন প্রয়োগ করবেন, বাংলাদেশে তো আইন আছে, প্রয়োগ তো নাই। আপনি রাস্তা দিয়ে চলেন, আইন আছে, আপনি যেখানেই জানাই না, কিন্তু তার প্রয়োগ নাই। এই সরকারকে আইন যেটা আছে সেটার প্রয়োগ করতে হবে, সাথে যতটুকু সংস্কার করো ততটুকু সংস্কার। কিন্তু যদি বলা হয় যে পুলিশ বাহিনীতে, প্রশাসনে বলা হয় সাবেক সরকারের দোসররা রয়ে গেছে, আমি একটু বলছি, দেখেন অলরেডি যারা এই আওয়ামী লীগ সরকারের সময় বেশি পরিমাণে দোষর ছিল, তারা তো আপনার অলরেডি পলায়ন করেছে। বাকি যারা দোষর, তাদেরকে তো চিহ্নিত করে সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রথমেই কথা হচ্ছে, যে অপরাধ করবে অপরাধের শাস্তি হবে। আওয়ামী লীগ সরকার যেটা করেছে, যাদের পতন হয়েছে অনেক কারণ, তার মধ্যে হচ্ছে কি, তাদের কথা যারা শুনছে তারা কোনো অপরাধ করে নাই, তাদের কথা যারা শুনে নাই তারা অপরাধ করেছে।
তাহলে এখন এই যে এই আওয়ামী লীগ সরকারের সময় যারা এই কাজগুলি করেছে তাদেরকে তো ধরতে হবে। এই যে দেখেন মামলার কথা উঠে বারবার, যে মামলা হয় হত্যা মামলা, 100 জনের নামে হত্যা মামলা দিলেন, আর 500 থেকে 1000, একবার ছিল কত হাজার পর্যন্ত আপনার গোপালগঞ্জে একটা দিছে, কত হাজার অজ্ঞাতনামা। তো এই যে অজ্ঞাতনামা যখন দেয় আপনার, তখন তো পুলিশ এমনি বেনিফিটেড হয় যে যারে খুশি তাকে ধরবে, আপনার নাম এখানে আছে, তাই না? এই যে আপনার, এই জন্যই তো বলছি অপরাধীকে চিহ্নিত করেন, অপরাধীকে শাস্তি দেন, আইনের প্রয়োগ করে আস্তে আস্তে এগুলো সব সমাধান হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। শেষ করতে হচ্ছে এসিটিভির লেট এডিশন। আবারও দেখা হবে দর্শক। এসিটিভির লেট এডিশন শেষ করছি। এসিটিভির লেট এডিশন প্রতিদিন সকাল 8টায় পুনঃপ্রচারিত হয়। এসিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।